ফ্যারাডের প্রথম সূত্র। এখানে হাবিজাবি অনেক কিছু লেখা আছে, তাই না? এটা আমরা পরে দেখব। তার আগে চলো ফ্যারাডের প্রথম সূত্র আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি। তো ধরো আমার কাছে একটা তড়িৎদ্বার আছে বা ভোল্টামিটার আছে। লেটস এখানে ধরো, এটা ধরো অ্যানোড, এটা ধরো তোমার ক্যাথোড, এবং এটা একটা ব্যাটারির সাথে কানেক্ট আছে। এখন আহ, দেখা যাচ্ছে এটা তো ধরো অ্যানোড আর কি, অ্যানোড। এখন এই ব্যাটারি বা এই কোষটা কি করবে? এই কোষটা কি করবে? এ হচ্ছে যে চার্জ পাস করতে থাকবে। চার্জ, এখান থেকে চার্জ আসবে, চার্জ আসবে, বুঝছো? এখানে চার্জ আসবে, প্লাস চার্জ। অ্যানোড কিন্তু প্লাস চার্জ হয়। তখন কি হবে জানো? ধরো এখানে তোমার অ্যানোডকে কে আকর্ষণ করবে? অ্যানায়ন। অ্যানায়ন ধরো নেগেটিভ চার্জ, তাই না? অ্যানায়ন তো নেগেটিভ। অ্যানায়ন ধরো এ প্লাসকে আকর্ষণ করলো, অ্যানায়ন আরেকটা অ্যানায়ন এ প্লাসকে আকর্ষণ করলো, আরেকটা অ্যানায়ন এ প্লাসকে আকর্ষণ করলো, আরেকটা অ্যানায়ন এ প্লাসকে আকর্ষণ করলো, আরেকটা অ্যানায়ন এ প্লাসকে আকর্ষণ এরা করলো, তাই না? আমরা যদি চার্জের সংখ্যা আরও বাড়াতে পারি, আরও বাড়াতে পারি, তাহলে আরও অ্যানায়ন এসে যুক্ত হবে। তার মানে এখানে ভর এসে যুক্ত হচ্ছে। বেসিক্যালি এগুলো আমরা কি দিচ্ছি? চার্জ, তাই না? তার মানে আমরা যত চার্জ বাড়াচ্ছি তত ভর এসে জমা হচ্ছে। ধরো ডাব্লিউ, এটাকে আমরা ভর দ্বারা প্রকাশ করলাম, ভর। হ্যাঁ, তত ভর এসে জমা হচ্ছে। তার মানে কিউ সাথে সমানুপাতিক সম্পর্ক ডাব্লিউ চিন্তা করতে পারি, অর্থাৎ ডাব্লিউ সমানুপাতিক কিউ আমরা চিন্তা করতে পারি, তাই না? যত চার্জ বাড়াচ্ছি ততই ভর জমা হচ্ছে। হ্যাঁ, এখন আসো, তাহলে এই ভরটাকে বলা হচ্ছে তড়িৎদ্বারে জমা হওয়া ভর বা সঞ্চিত ভর, তাই না? আমরা যতই চার্জ বাড়াচ্ছি ততই ভর জমা হচ্ছে, তড়িৎদ্বারে ভরগুলো সঞ্চিত হচ্ছে। বেসিক্যালি এটাই ফ্যারাডের প্রথম সূত্র, ডাব্লিউ সমানুপাতিক কিউ। ফ্যারাডের প্রথম সূত্র। সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটা কনস্ট্যান্ট আসে, যেটাকে তুমি জেড বলতে পারো। এটাকে বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এখন আমরা আসো ফ্যারাডের প্রথম সূত্রটা দেখি। তড়িৎ বিশ্লেষণের সময় কি বলছে? কোনো তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, আচ্ছা এটা লাগবে না, কোনো তড়িৎদ্বারে সঞ্চিত দ্রবীভূত পদার্থের পরিমাণ। আচ্ছা আচ্ছা, ওই তো কোনো একটা ধর তড়িৎদ্বারে, তাই না? মার্ক করো, কোনো একটা তড়িৎদ্বারে তো সঞ্চিত ভর, ঠিক আছে? হ্যাঁ, কোনো একটা তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত ভর প্রবাহিত প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। হ্যাঁ, একটা তড়িৎদ্বারে ধরো ভরটা সঞ্চয়িত হচ্ছে, তড়িৎদ্বারে পদার্থের পরিমাণ বা ভর। হ্যাঁ, একটা পদার্থ আর কি ওই তড়িৎদ্বারে জমা হচ্ছে, এটা বেসিক্যালি ওই চার্জের উপর নির্ভর করতেছে। চার্জ যতই বাড়াচ্ছ ততই ভরটা জমা হচ্ছে, এই আর কি, এটাই সম্পর্ক। আচ্ছা, তো এগুলা কি আমার মুখস্থ করা লাগবে? না না না, এগুলো মুখস্থ, সংজ্ঞা কখনো মুখস্থ করতে হয় না। তড়িৎ বিশ্লেষ্য কোষে দেখা যাচ্ছে বেসিক্যালি কি হয়, অ্যানোডটা হয় পজিটিভ, ক্যাথোডটা হয় নেগেটিভ। তবে তড়িৎ রাসায়নিক কোষে আমরা দেখবো অ্যানোড হয় নেগেটিভ, ক্যাথোড হবে পজিটিভ। আসো, তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে বেসিক্যালি এটাই, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তার মানে ফ্যারাডের প্রথম সূত্রটা হচ্ছে যে ডাব্লিউ সমানুপাতিক কিউ, যতই চার্জ বাড়াচ্ছি ততই ভর জমা হচ্ছে, তাহলে ডাব্লিউ সমান হচ্ছে জেড কিউ। এই জেডটাকেই বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে জেড সমান, জেটের সংজ্ঞাটা আমরা কীভাবে দিতে পারি? বেসিক্যালি এটা হচ্ছে তোমার জেড, তাই না? তার মানে জেটের সংজ্ঞাটা দিতে হলে তোমাকে অবশ্যই 1 কুলম্ব চার্জ কল্পনা করতে হবে। এই যে বেসিক্যালি এটা তো চার্জ। তাহলে কোনো একটা তড়িৎদ্বারে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করার ফলে যে পরিমাণ ভর জমা হয় সেটাই হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ঠিক আছে? কোনো তড়িৎদ্বারে আহ, কোনো একটা ধরো ভোল্টামিটারে, তড়িৎদ্বারেই চিন্তা করো, কোনো একটা তড়িৎদ্বারে 1 কুলম্ব, হ্যাঁ 1 কুলম্ব সংজ্ঞা হতে হলে 1 কুলম্ব দিয়ে চিন্তা করতে হবে। আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কর সংজ্ঞা এটা, মানে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করার ফলে যে পরিমাণ ভর সঞ্চিত হবে। আসো দেখি এবার আমরা এই এদের যে এরা যেটা বলছে সেটার সাথে মিল পাই কিনা। তড়িৎ বিশ্লেষণের সময়, দেখো তড়িৎ বিশ্লেষণের সময় কোনো পদার্থের মধ্য দিয়ে, হ্যাঁ তড়িৎ ধরো তড়িৎ আমি বিশ্লেষণ করতেছি। তো এই তড়িৎ বিশ্লেষণের সময় কোনো পদার্থের মধ্য দিয়ে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করছি। হ্যাঁ, এই যে 1 কুলম্ব চার্জ, এই 1 কুলম্ব চার্জ প্রবাহিত করা হলে তড়িৎদ্বারে যে পরিমাণ ভর সঞ্চিত হয়, যে পরিমাণ ভরটা বেসিক্যালি সঞ্চিত হয় বা জমা হয়,
তাকে ওই মূল্যের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। ঠিক আছে, 1 কুলম্ব চার্জ প্রবাহিত করার ফলে তড়িৎ দ্বারে যে পরিমাণ ভর আর কি সঞ্চিত হয়, এটাই আর কি। আর এখানে আরেকটা সংজ্ঞা দিছে, প্রত্যেকটি ভিন্ন ভিন্ন পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান ভিন্ন ভিন্ন হবে। হ্যাঁ, তা তো হবেই, কারণ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সূত্রটা হচ্ছে আমরা দেখব। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সূত্র একটা দিলাম হচ্ছে যে জেড সমান W/Q, আরেকটা বলতে পারি M/EF। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা আচ্ছা আচ্ছা, M/EF, এখানে এই এমটা বোঝাচ্ছে পারমাণবিক ভর। ঠিক আছে, এই এমতে বোঝাচ্ছে কি বলতো, পারমাণবিক ভর। এই ইতে বোঝাচ্ছে তোমার আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। হ্যাঁ, আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। আর এই এফতে বোঝাচ্ছে হচ্ছে তোমার ফ্যারাডে বা 96,500 কুলম্ব। ঠিক আছে, এই এফতে এটা বোঝাচ্ছে। আচ্ছা, তো তার মানে সূত্র তো বুঝলা, এই দেখো, জেড সমান W/Q, আবার জেড সমান হতে পারে M/EF। তো ভিন্ন ভিন্ন পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা ভিন্ন ভিন্ন হবে, কারণ ভিন্ন ভিন্ন পদার্থের পারমাণবিক ভরও ভিন্ন ভিন্ন। অর্থাৎ প্রত্যেক পদার্থের একটা নির্দিষ্ট মানের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক থাকবে। একটা জিঙ্কের একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আছে, কপারের একটা নির্দিষ্ট তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আছে, এমতে যে পারমাণবিক ভর, ইতে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। বেসিক্যালি এটাকে তুমি তুল্য সংখ্যাও চিন্তা করতে পারো আর কি। আর ফ্যারাডতে বলা হচ্ছে 96,500 কুলম্ব, মানে 1 ফ্যারাডের সমান হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ, তাই না? আমরা এমসিকিউ এরকম সলভ করছি, 1 মোল ইলেকট্রনের চার্জ মানে 1 মোল মানে কত, অ্যাভোগাড্রো সংখ্যক, তাই না? অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ 6.6 চিন্তা করি, ইন্টু 10⁻23 সাথে যদি তুমি 1.6 ইন্টু 10⁻−19 কুলমটা যদি গুণ দাও চার্জের একক, তাহলে তুমি আর কি 96,500 কুলম এটা পাবা। ঠিক আছে, তো চার্জের সূত্রটা আসো দেখি। কিউ সমান এনই আইটি এনইএফ। তো এইগুলা হচ্ছে চার্জের সূত্র, যেখানে এন কিউটা হচ্ছে কি বলতো, মোট চার্জ। মোট চার্জ, এনতে বলতে পারো চার্জের সংখ্যা আর কি, কতগুলো চার্জ নিচ্ছ। আর ইতে হচ্ছে এটা ইলেকট্রনের চার্জ। এই এনই আর এই এনইএফ এর মধ্যে একটু পার্থক্য আছে, এখানে আসলে প্রকাশ করা হচ্ছে আর কি। তুমি এখানে এন না দিয়ে এক্সও দিতে পারো। তো এনই আমরা পড়ছি, এনই চিন্তা করো। এখন দুটো এক হয়ে যাচ্ছে, এই এন চার্জের সংখ্যা, এই এন বুঝাচ্ছে মোল সংখ্যা, এই ইতে তুল্য সংখ্যা, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। আর এফতে তো তোমার ফ্যারাডে, এটা একটা কনস্ট্যান্ট মান। আর কিউ সমান আইটি, এটাও তুমি মনে রাখতে পারো। আচ্ছা, আর রাসায়নিক বেসিক্যালি এই যে মোল সংখ্যা না, এই মোল সংখ্যাটা তুমি বিভিন্নভাবে পাবা। দেখবা তোমরা যে এই মোল সংখ্যাটা W/M এই সূত্র দিয়ে আসবে, আবার X/N এরকম এটার ব্যবহার আছে। এটা তোমার হচ্ছে জিএসটি 23-24 এরকম প্রবলেম আসলে আমি দেখাবো। তারপরে ধরো VL 22.4, তারপরে SV। হ্যাঁ, এই এনটা মোটামুটি এই কয়টা ভাবে বের করা যায়, তো সবগুলোই আর কি এরকম সবভাবেই বের করার এমসিকিউ তারা দিছে বিগত বছরে। সো এটা তোমার আর কি কাজে দিবে। তো রাসায়নিক তুল্যাঙ্ক এর আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। আগের বার আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এবার রাসায়নিক তুল্যাঙ্ক। এখন তুল্য ভরের অপর নাম হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক, যেটাকে তুমি ই দ্বারা প্রকাশ করছো। আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে জেড দ্বারা প্রকাশ করা হতো। হ্যাঁ, তড়িৎ, আমি শর্টে লিখতেছি, রাসায়নিক তুল্যাঙ্ককে জেড দ্বারা প্রকাশ করা হতো, আর রাসায়নিক তুল্যাঙ্ককে বড় হাতের ই দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞাতে যেটা বলছে যে তুমি যদি 1 ফ্যারাডের চার্জ প্রবাহিত করো, এর ফলে যে ভরটা জমা হবে সেটাই হচ্ছে যে আমাদের রাসায়নিক তুল্যাঙ্ক। যদিও এই সূত্রের তেমন প্রয়োগ নেই, এই সূত্র রিলেটেড ম্যাথই পাবো না। কি বলছে দেখো, যে কোনো পদার্থের মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষণের সময় 96,500 কুলম্ব চার্জ প্রবাহিত হলে তড়িতের যে ভরটা জমা হবে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ক্ষেত্রে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হলে, আর এখানে হচ্ছে 1 ফ্যারাডে চার্জ প্রবাহিত হলে যেটা হবে সেটাই রাসায়নিক তুল্যাঙ্ক। যদিও সূত্র এটা লাগবে না, বাট শুধু এটা লাগবে।
আমি তোমাকে বলি, দেখো জেটের সূত্রটা এরকম পাইছিলা যে M/EF অথবা W/Q, ঠিক আছে? এখন এই M/EF, এটাকে তুমি এফটা যদি বাদ দাও তাহলে জাস্ট M/E থাকবে। আহ, এটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক, এটা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর কি, ঠিক আছে? আর এটা একটু মনে রাখবা, জেড সমান হচ্ছে M/EF, আর রাসায়নিক তুল্যাঙ্ক ই সমান হচ্ছে জাস্ট এমই, M/E আর কি। তো এখন দেখো একটা জিনিস চিন্তা করো, জেড সমান আমি কি পেলাম? M/EF, তাই না? M/EF। আমি এখন একটা কাজ করলাম, আমি আহ, এইবার যেটা করলাম যে আমি এফটা এই পাশে গুণ দিলাম, জেড এফ ইজ ডিভাইডেড বাই M/E। হ্যাঁ, বেসিক্যালি এটাই কিন্তু হয়ে গেল তোমার রাসায়নিক তুল্যাঙ্ক। তার মানে রাসায়নিক তুল্যাঙ্ক ই সমান হতে পারে জেড এফ। তাহলে এটা একটু মনে রাখবা, জেড সমান হচ্ছে M/EF, আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, আর রাসায়নিক তুল্যাঙ্ক ই সমান হচ্ছে M/E, ঠিক আছে? আর ই সমান M/E অথবা জেড এফ, ঠিক আছে? এই আর কি। তাহলে এখানে ওটাই বলছে, দেখো জেড সমান যদি M/EF হয়, জেডের সাথে এফ গুণ দাও, দিলাম, M/E থাকলো, এই যে M/E, এটা সমানই ই, এটা সমানই বড় হাতের ই, ঠিক আছে? যদিও রাসায়নিক তুল্যাঙ্ক রিলেটেড প্রবলেম খুব একটা আসবে না ভার্সিটিতে, জাস্ট জানলা। তাহলে ই সমান জেড এফ, ঠিক আছে? ই সমান জেড এফ M/E, এটুকু মনে রাখলেই হবে আর কি। তো এখন আমরা ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা দেখব। ফ্যারাডের দ্বিতীয় সূত্রে বেসিক্যালি এটা একটা তড়িৎদ্বার বা একটা পাত্র নয়, এখানে আর কি একের অধিক পাত্র থাকে। তো ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা আমরা বোঝার চেষ্টা করি। ধরো আমার কাছে তিনটা পাত্র আছে। তো হ্যাঁ, ফ্যারাডের দ্বিতীয় সূত্র, ফ্যারাডের দ্বিতীয় সূত্র এখানে অনেক কিছু লেখা আছে, এটা বুঝার আগে আগে আমরা এই চিত্রটা খেয়াল করি। দেখো ফ্যারাডের প্রথম সূত্র, বেসিক্যালি আমরা একটা পাত্র নিছিলাম বা একটা ভোল্টামিটার নিছিলাম, বাট ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা বোঝার জন্য আমাদেরকে একের অধিক পাত্র নিতে হয়। তাহলে আমরা এই থিওরিটা ফিল পাবো, থিওরিটা বুঝবো, এবং যায়ও এটার সাথেই যায়, একটা পাত্র দিয়ে হবে না। সে তিনটা পাত্র আছে বা একের অধিক আর কি, দুটা তিনটা চারটা যেটাই থাকুক। এখানে মনে করো তড়িৎদ্বার নিছি। এখন কি করছি দেখো, এখানে ধরো ধরো এখানে আছে সিলভার, ধরো এখানে আছে কপার, ধরো এখানে আছে কি দিবা, ক্যাডমিয়াম দাও, লেটসে। এখন তুমি কি করছো, লেটসে এখানে আমাদের একটা কোষ আছে, এবং এই কোষ থেকে চার্জ ফ্লো করতেছে, এইখান থেকেও সেম চার্জ আসতেছে, দেন এখানেও কিন্তু সেম চার্জই প্রবেশ করতেছে এই পাত্রে, এই তড়িৎদ্বারে, এই পাত্রেও কিন্তু সেম চার্জই প্রবেশ করতেছে। তার মানে এখানে আর কি চার্জটা ফিক্সড। বাট আমাদের পাত্রে কিন্তু মানে দ্রবণ সব তো এক নাও হতে পারে। যেমন দেখো এটা সিলভারের দ্রবণ নিচ্ছে, এখানে কপারের দ্রবণ নিচ্ছে, এখানে ক্যাডমিয়ামের দ্রবণ নিচ্ছে, তাহলে এটা তড়িৎদ্বার হতে পারে ক্যাডমিয়ামের তড়িৎদ্বার, লেটস সে ক্যাডমিয়ামের তড়িৎদ্বার, এটা ধরো কপারের তড়িৎদ্বার, ধরো এটা সিলভারের তড়িৎদ্বার, তাই না? এই আর কি। তার মানে এদের আর কি চার্জটা সেম হলেও এদের রাসায়নিক তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যেটা, সেটা হচ্ছে ভিন্ন। তার মানে এখানে আমাদের চার্জটা সেম, চার্জ সব পাত্রে সেমই যাচ্ছে, তবে এখানে যে ভরটা জমা হচ্ছে, হ্যাঁ, এইখানে যে ভরটা জমা হচ্ছে সেটা নির্ভর করতেছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের উপর। এই জন্যই বলা হচ্ছে এই যে সঞ্চিত ভরটাই সমানুপাতিক হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ঠিক আছে? তাহলে সঞ্চিত ভর সমানুপাতিক তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। হুম। তো যার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যেরকম, সেই তড়িৎদ্বারে সেই রকম ভরই জমা হচ্ছে। দেখো কি বলছে, একাধিক কোষে একই পরিমাণ চার্জ প্রবাহিত হলে, হ্যাঁ এই দেখো একাধিক কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, একাধিক কোষ বা লিখিত যেটাই বলো, একই পরিমাণ চার্জ প্রবাহিত হলে ডাব্লিউ সমানুপাতিক জেড, যেখানে জেডটাকে
বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এটা তো বুঝলাই। এখন এই সমানুপাতিক চিহ্নটা উঠে গিয়ে এখানে একটা ধ্রুবক থাকে, আর ধ্রুবক থাকে N/Z। জেড সমান আমি কি বলতে পারি, আমরা ওই যে পড়লাম যে রাসায়নিক তুল্যাঙ্ক, আসলে সূত্রটা কি পড়ছিলাম দেখি, তোমার রাসায়নিক তুল্যাঙ্ক ই সমান হচ্ছে ZF, তাই না? জেড সমান E/F আর কি। ই এর যে সূত্রটা দেখলাম সেটা হচ্ছে যে M/E। যেখানে একটা পারমাণবিক ভর, এটা হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, তাহলে এটা সমানই ZF, এই আর কি। তো সেখান থেকে জেড সমান আমি বলতেই পারি, জেড সমান বলতেই পারি E/F। দেখো নিচে দেখো, যেখানে হচ্ছে যে আমাদের এই এফটা একটা কনস্ট্যান্ট, যেটার মান 96,500 কুলম, এটাও একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট মিলে একটা কনস্ট্যান্টই হবে বেসিক্যালি ভাগ করে। তাহলে এই সঞ্চিত ভরটা রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক হচ্ছে, ঠিক আছে? তাহলে ফ্যারাডের দ্বিতীয় সূত্রের থিওরিটা আমরা দেখলাম যে চার্জ সমান হলে সঞ্চিত ভর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক হচ্ছে। এটা দিয়েও ম্যাথ আছে, সেটাও আমরা দেখব। আর তাছাড়া থিওরিটা থেকে তুমি চাইলে এভাবে প্রকাশ করতে পারো, হ্যাঁ, বাট আমরা ম্যাথ করবো এটা দিয়ে, ঠিক আছে? এই আর কি। তাহলে সূত্রগুলো আসলে রিভিউ করি। ডাব্লিউ সমান হচ্ছে ZQ, জেড সমান কি M/EF, কিউ সমান IT, NEF, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? ZQ এটা মনে রাখবো। আর চার্জের সূত্র IT, NEF, আরেকটা ছিল NE, যে এখানে এনটা ছিল হচ্ছে একটা চার্জের সংখ্যা, ছিল হচ্ছে, মানে এটার কথা বলতেছি, কিউ সমান NE চার্জের সংখ্যা, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, বাট এই এন হচ্ছে মূল সংখ্যা, এটা তুল্য সংখ্যা, এটা ফ্যারাড, এই আর কি। এরপর আসো ফ্যারাডের সূত্রের প্রযোজ্যতা দেখি। দেখো, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে বা গলিত অবস্থায় ফ্যারাডের সূত্র ব্যবহার করা যায়। তড়িৎ বিশ্লেষ্য এটা একটা দ্রবণ বা গলিত অবস্থার ক্ষেত্রেই ফ্যারাডের সূত্র ইউজ করা যায়। ফ্যারাডের সূত্রের উপর চাপ, ঘনমাত্রা তেমন প্রভাব নেই, ঠিক আছে? ফ্যারাডের সূত্রের উপর তোমার এই প্রেশার, তারপর ঘনমাত্রা, এইসবের তেমন কিন্তু কোনো প্রভাব নেই। তাহলে আবার বলতেছি, ফ্যারাডের সূত্রের উপর চাপ, ঘনমাত্রার তেমন কোনো প্রভাব নেই, তবে তাপের প্রভাব আছে। উত্তপ্ত অবস্থায় তড়িৎ বিশ্লেষণের পরিবহন সহজ হয় আর কি। তো তাপ বাড়াচ্ছে তখন তড়িৎ বিশ্লেষণটা ইজি হয়। আসো ফ্যারাডের সূত্রের সীমাবদ্ধতা দেখি। ইলেকট্রনীয় প্রবাহের ক্ষেত্রে ফ্যারাডের সূত্র ব্যবহার করা যায় না। ইলেকট্রনের প্রবাহের ক্ষেত্রে কুলম্বের সূত্র ইউজ হয়। তড়িৎ বিশ্লেষ্যে একই সাথে একাধিক বিক্রিয়া সংঘটিত হলে এটি দেখা যায়। দেখো, তড়িৎ বিশ্লেষ্য যে একটা ভোল্টামিটারে আমরা এটা বেসিক্যালি বিক্রিয়াটা যে সম্পন্ন হয়, আমরা এটা চিন্তা করি একটা বিক্রিয়া নিয়ে, কিন্তু দেখা যাচ্ছে এই ফ্যারাডের সূত্রের ক্ষেত্রে এই ভোল্টামিটারে একাধিক বিক্রিয়া সংঘটিত হয় আর কি। তো এটা একটা সীমাবদ্ধতা আর কি, সেটার কোনো ব্যাখ্যা বিজ্ঞানী ফ্যারাডে দিতে পারেনি। ফাইন। এরপর তো কিছু কিছু মৌলের পারমাণবিক ভরটা আমাদের লাগবে এই চ্যাপ্টারে। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। হ্যাঁ, আমরা মোটামুটি 30 পর্যন্ত মৌলের আমাদের মুখস্থ থাকার কথা। হিলিয়ামের হচ্ছে 4, লিথিয়ামের 7, বেরিলিয়ামের হচ্ছে 9। তারপরে দেখো, বোরনের হচ্ছে 5, তাই না? সরি, বোরনের 11, কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, ফ্লোরিনের 19, নিয়নের 20। পারমাণবিক সংখ্যা আর বলতেছি না, এটা তো তোমরা জানোই। সোডিয়ামের 23, ম্যাগনেসিয়ামের 24, অ্যালুমিনিয়ামের 27, সিলিকনের 28, ফসফরাসের 31, সালফারের 32, ক্লোরিনের 35.5, আর্গনের হচ্ছে 40, 18 আর্গন, সেটা পারমাণবিক ভর হচ্ছে 40, পারমাণবিক সংখ্যা 18। পটাশিয়ামের হচ্ছে 39, ক্যালসিয়ামের 40। এরপর শুরু হবে স্ক্যান্ডিয়াম থেকে আমরা একটা জিঙ্ক পর্যন্ত মনে রাখার একটা টেকনিক বের করি। দেখো, স্ক্যান্ডিয়াম 21 থেকে শুরু হচ্ছে, তাহলে 45 থেকে তুমি শুরু করো। স্ক্যান্ডিয়াম 45, টাইটেনিয়াম 48, ভ্যানাডিয়ামে কেন 3 করে বাড়তেছে, তাই না? এরপর ক্রোমিয়ামে গিয়ে কি হবে? ক্রোমিয়ামে গিয়ে সেটা 52 হবে। হ্যাঁ, 24, এই দুইটাই লাস্টে যাবে আর কি, 52 গেল।
ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আবার 3 বারও 55, আয়রনের ক্ষেত্রে এবার 1 বারও, হ্যাঁ 56, আয়রন 56, কোবাল্টের ক্ষেত্রে এবার একটু 2 বারও 58, কোবাল্ট যদিও খুব একটা লাগে না। নিকেলটা লাগবে, নিকেল হচ্ছে 59, নিকেল 59, আর কপারটা খুবই লাগবে 63.5, জিঙ্কটাও খুবই লাগবে 65, গ্যালিয়াম ওইভাবে লাগবে না 70, গ্যালিয়াম এগুলো লাগবে না। আর্সেনিকের একবার আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত 33, আর আর্সেনিকের ইয়ে হচ্ছে 75 আর কি পারমাণবিক ভর, হ্যাঁ জার্মেনিয়াম 73, এই আর কি, এগুলা খুব একটা লাগে না। সিলভারের পারমাণবিক সংখ্যা 47, ভর হচ্ছে 108, এটা একটু মনে রাখবা। আর বেরিয়ামের ক্ষেত্রে বেরিয়ামের 56 পারমাণবিক সংখ্যা লাগবে না, 137 পারমাণবিক ভর, জাস্ট মনে রাখলে আর কি, একবার শুনলে এটা লাগে না আসলে। মার্কারিটা একটু মনে রাখতে পারো, এটা লাগতে পারে। মার্কারি 201, হ্যাঁ 201 পারমাণবিক সংখ্যা 80। আর যদি বলি লেড, লেডের ক্ষেত্রে হচ্ছে দেখো মার্কারি লেড পরস্পর 2 ভাই আর কি, তো মার্কারির 80 হলে লেডের 82, মার্কারির যদি পারমাণবিক ভরটা 201 হয়, লেডের হবে 207, এই আর কি। আর গোল্ড বা গোল্ডের হচ্ছে মার্কারি আগে আছে গোল্ড, গোল্ডটা হচ্ছে 79, আর পারমাণবিক ভর হচ্ছে 197, এই আর কি। আর আয়োডিন হচ্ছে এটাও লাগবে না, আয়োডিনও লাগে না খুব একটা। আয়োডিন 53 পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর হচ্ছে 127, আর ব্রোমিনটা একটু লাগতে পারে 35 আর 80। আমি বলি সিলভার লাগবে, লেড লাগবে, মার্কারি, গোল্ড, এই কয়টা হলেই হবে। আর্সেনিকটা মনে রাখতে পারো, আর সিলভারটাই একটু লাগে আর কি, আর লাগে না খুব একটা, তেমন লাগে না, এই আর কি। তাহলে আমরা আর্গন থেকে শুরু করি। দেখো আর্গনের 18, আর আর্গনের পারমাণবিক ভর 40, আর্গন পটাশিয়ামের 19, পারমাণবিক ভর 39, ক্যালসিয়ামের হচ্ছে 20, 40, এই আর কি। তারপর থেকে শুরু হবে স্ক্যান্ডিয়াম 21, 45, স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম 22, 48, স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম 23, 51, ক্রোমিয়াম, ক্রোমিয়াম হচ্ছে 24, 52, ম্যাঙ্গানিজ হচ্ছে 25, 55, এই আর কি, ঠিক আছে। আয়রন, আয়রন কত বলতো, আয়রন হচ্ছে 26, 56, কোবাল্ট হচ্ছে 27, 58, 27, 58, আয়রন, কোবাল্ট, নিকেল, নিকেল কত, আয়রন, কোবাল্ট, নিকেল হচ্ছে সম্ভবত দেখলাম নিকেল হচ্ছে 59 আর কি, নিকেল হচ্ছে 59, ঠিক আছে। আয়রন, কোবাল্ট, নিকেল। কপারের ক্ষেত্রে 63.5, আর জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে 65 আর কি, এই আর কি। তো এই কয়টা মনে রাখলেই হবে, ঠিক আছে। আর কিছু মান একটু মনে রাখতে পারো, যে 1/2 মানে 0.5 মানে অর্ধেক, 1/3 মানে হচ্ছে 0.33, 1/4 4/1 মান 0.25, 5/1 হচ্ছে 0.2, 6/1 হচ্ছে 0.167 অথবা 0.17, এটাও মনে রাখতে পারো। 1/7 এটা 0.14, খুবই ফেমাস একটা মান, এটা মনে রাখবা। 1/8 এটাও খুব ফেমাস একটা মান, 0.125, 1/9 হচ্ছে 0.11, আর 1/10 তো 0.1, ঠিক আছে, আমরা জানি। আর ক্যালকুলেশনের ক্ষেত্রে এখানে 12-র সাথে যদি আমি 9.8 গুণ করি, সেটা একটা বলে দেওয়া আছে যে কীভাবে আমি গুণ করতে পারি অ্যাজাম্পশনে, মানে অ্যাজাম্পশন মানে সহজ প্রসেস আর কি। 9.8কে দ্বারা যদি আমি এক্স্যাক্ট মান বের করতে আমার প্রচুর টাইম লাগবে, তো আমি 9.8কে দেখা যাচ্ছে 10-এর দ্বারা একটা চিন্তা করবো আর কি, 10-এর কাছাকাছি কোনো কিছু দিয়ে ইয়ে করলাম, যে 10 মানে 0.2 সমান তো 9.8ই লেখা যায়, দেন এটা গুণ করে বাদ দিয়ে দেন এটার আমরা অ্যান্সার পাইলাম, তাই না, এই আর কি। আর হচ্ছে যে 0.05 ইন্টু 13, বেসিক্যালি 13-র সাথে 5 গুণ করবো, তাহলে যেটা হবে আর কি, তারপর যে মানটা পাবো তার 2 ঘর আগে দশমিকটা দিব, কারণ এর আগে 2 ঘর আগেই দশমিক আছে। আর এর একটু লাগবে যে 1/f এর যে মানটা, সেটা হচ্ছে 1/96,500, এর শর্টকাটে মনে রাখতে পারো 1.04 ইন্টু 10⁻⁵, হ্যাঁ এর একটু মনে রাখবা। তাহলে
1/96,500 বা 1/ফ্যারাডে সমান হচ্ছে 1.04 ইন্টু 10⁻⁻5। হ্যাঁ, 4-এর পরে 5 মাইনাস, মনে থাকবে ইনশাল্লাহ। অথবা এটা অ্যাজামশন করেও বের করা যায়, 12-র সাথে আমি যদি 10 গুণ করি তাহলে 120 হবে, কিন্তু এটা তো 10 না, 10-এর থেকে একটু কম মান, তাহলে 10-এর থেকে একটু কম মান গুণ করলে 120-এর থেকেও কম মান হবে 117.6। এটা অ্যাজামশন করেও করা যায়। তো আমরা ফ্যারাডের সূত্র রিলেটেড আসো এমসিকিউ প্রবলেমগুলো দেখি। আসতে দাও। তো গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে 1 ফ্যারাড বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ক্যালসিয়াম ধাতু জমা হবে? ঠিক আছে, তাহলে কত গ্রাম, ডাব্লিউ চাইছে। ক্যালসিয়াম ক্লোরাইড আছে গলিত, তার মধ্যে 1 ফ্যারাড কারেন্ট আমি দিব, তাহলে ক্যাথোডে কত পরিমাণ ক্যালসিয়াম ধাতু জমা হবে। এখানে একটা বিষয় খেয়াল করো, দেখো তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করবো সেটা কি বোঝা গেছে? সেটা হচ্ছে ডাব্লিউ সমান সমান জেড কিউ। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে 23-24 আসছে, খুবই রিসেন্ট। দেখো ক্যালসিয়াম ক্লোরাইড থেকে তুমি কী পাবা, বেসিক্যালি ক্যালসিয়াম ধাতু জমা হবে, তার মানে জাস্ট ক্যালসিয়াম নিয়ে কাজ করলেই হচ্ছে। ক্যালসিয়াম 2+ থেকে কী করবে, ক্যালসিয়াম 2টা ইলেকট্রনকে গ্রহণ করে ক্যাথোডে ক্যালসিয়াম আকারে জমা হবে, তার মানে তুল্য সংখ্যা বা ই এর যে মানটা সেটা হচ্ছে 2। ডাব্লিউ সমান জেড, জেড সমান কি বলতে পারি, M/EF। হ্যাঁ, আর কিউ সমান হচ্ছে কিউ এর মান এখানে বলাই আসছে যে 1 ফ্যারাড চার্জ, এটাই 1 ফ্যারাড আর কি। তার মানে আমার আর কোনো কিছু করা লাগতেছে না। তার মানে 1 ফ্যারাড, তো তার মানে এখানে 1 ফ্যারাডে আমি দিলাম, ফ্যারাডের মানটাই দিলাম, চার্জের মানটাই বসালাম। তাহলে এই ফ্যারাড ফ্যারাড কাটা, ইয়ান ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40, আর এখানে তুল্য সংখ্যা বা আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা 2 বলতে পারো। তাহলে ক্যাথোডে জমা হবে 20 গ্রাম। কপার সালফেটের জলীয় দ্রবণে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 10 মিনিট চালনা করলে কি পরিমাণ কপার জমা হবে? আচ্ছা, এটা একটা খুবই বিশ্রী ক্যালকুলেশন। আচ্ছা, এটার জন্য আমার এক্সট্রা পেজ লাগবে, আমি এক্সট্রা পেজ এই করতেছি। কপার সালফেটের জলীয় দ্রবণ বলছে। আচ্ছা, কপার সালফেটের জলীয় দ্রবণে 0.5 অ্যাম্পিয়ার চালনা করলে কি পরিমাণ জমা হবে? ওই ডাব্লিউ মানই চাইছে। দেখো ডাব্লিউ সমান হচ্ছে জেড কিউ, ঠিক আছে। এখন দেখো কি বলছে, কপার সালফেট মানে এখানে ছিল কপার 2+, সেখান থেকে কারণ সালফেট তো 2-, তাহলে এটা 2+, বুঝে যাচ্ছে কী পরিমাণ কপার জমা হবে। তার মানে ই এর মানটা হচ্ছে 2। এখন কপারের ক্ষেত্রে সূত্র তো তাহলে আমরা এভাবে বসাইতেই পারি, M/EF ইন্টু আইটি। আইটি কেন বসালাম, কারণ প্রশ্নে কারেন্টের সময়ের মান বলা আছে। কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.5, আর তুল্য সংখ্যা 2, আর ফ্যারাডের মানটা 96,500। আর কারেন্ট কত, কারেন্ট আছে এখানে 0.5 অ্যাম্পিয়ার 10 মিনিট যাবত, ঠিক আছে। তাহলে 0.5 অ্যাম্পিয়ার 10 মিনিট, 10 মিনিট মানে 10 × 60, এই আর কি। তো খুবই বিশ্রী ক্যালকুলেশন, বাট করতে হবে, কিছু করার নেই। আচ্ছা, তো এই 10 কাটা দিলাম। দেখো ক্যালকুলেশন তুমি বিভিন্নভাবে করতে পারো আর কি, ঠিক আছে, সেটা ফ্যাক্টর না। তুমি দেখো 2 দিয়ে, আমার যেটা মনে হচ্ছে সেটাই করি। 2 দিয়ে যদি 5কে কাটি তাহলে 2.5। হ্যাঁ, 2.5 মানে কত, 2.5-এর সাথে যদি এই 60-এর 10 গুণ করি তাহলে হবে 25। 25-এর সাথে 6 গুণ করলে কি হবে, তার মানে তোমার 150, বুঝেই যাচ্ছে। আচ্ছা, এই শূন্য এই শূন্য কাটা দিলাম। এখন আমি যদি 5 দিয়ে কাটি, একে একে যদি 5 দিয়ে কাটি তাহলে কী হবে, 5 দিয়ে যদি দেই, খুব বিশ্রী ক্যালকুলেশন ভাই, আমি তো জানি, বলতেছি। আচ্ছা, 5 একে 5, তারপরে হচ্ছে 46, 5 নং 45, তারপরে 15, 3 × 5 = 15। হ্যাঁ, তার মানে এখানে 193 শূন্য থাকে, 5 দিয়ে কাটলে এখানে থাকে 3, এখানে এটা থাকে আর কি। আচ্ছা, ফাইন। এখন এইটাও 10 কাটাকাটি দিলাম। এখন 3 দিয়ে যদি আমি আচ্ছা, এটা একটু আমি বড় ক্যালকুলেশনে গেছি, এইভাবে না, থামো।
এই কারণে বেশি বড় হয়ে যাবে। আচ্ছা, ডাব্লিউ সমান কি ছিল? জেড কিউব। ওইটা ফালতু হবে। এম বাই ই এফ আই টি। এম এর মান হচ্ছে 63.5, এর মান 2, 96,500। লিখি দাও, আমি তোমার শর্টকাটটা দেখাচ্ছি কেমনে করবা। কারেন্টের মান হচ্ছে 0.5 এম্পিয়ার, আর সময় 0.5 10 × 60, 1 মিনিট সমান 60 সেকেন্ড আর কি। এখন এই যে মানটা 1/e, এই মানটা হচ্ছে 1.04 × 10⁻⁻5। ঠিক আছে, এইটুকু আমরা করলাম। আচ্ছা, এখন আমি যে কাজটা করব, আমি 63কে আমি 62 চিন্তা করতে পারি, 62 64 চিন্তা করতে পারি। 2 দিয়ে যদি তুমি এটা কাটো তাহলে হবে ধরো 32। লেটসে 62 চিন্তা করলা বা 64 চিন্তা করলে 32 হলো। ঠিক আছে, তারপর এখানকার 10, এই 0 0 কাটা, তাহলে 5 6 30, তার মানে 300 থাকে আর কি। 300 থাকে। আচ্ছা, এখন ক্যালকুলেশনটা দেখো, আমাদের অনেক সহজ হয়ে গেল। এখন আমি যে কাজটা করব, 32 দিয়ে যদি 3-এর সাথে গুণ দিই তাহলে হবে কত বলো তো? তোমার 96 আর কি। 96 ইন্টু এই 0 0 লিখলাম 10⁻², হ্যাঁ, ইন্টু এটা লিখবো 1.04 × 10⁻⁻5। এখন 96-এর সাথে যদি 1-এর চেয়ে বড় মানটা গুণ করি তাহলে 96 থেকে একটু বড় মান হবে, ধরো 97 পয়েন্ট সামথিং কিছু একটা। আর এগুলা ক্যান্সেল আউট হয়ে এটা হবে 10⁻³ এখন 97কে যদি 1000 দ্বারা ভাগ দিই তাহলে 0.097 এইরকম কিছু একটা আসবে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইজি হলো আমাদের জন্য। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি দেখো তো? ও মিলছে, 0.097। সো এটা হচ্ছে মোস্ট অ্যাকুরেট। ঠিক আছে, তার মানে আমাদের প্রবলেমের ক্ষেত্রে 1/f এর মান যেটা, বা 1/96,500 সমান যে 1.04 × 10⁻⁻5 আমরা বলতেই পারি, সেটা বুঝলাম। ঠিক আছে, এই আর কি। আসলে এই ক্যালকুলেশনটা বুঝছো আর কি, মানে আমি ঠেকতে ঠেকতে কীভাবে এই মানটা মনে রাখার কারণে কিভাবে শর্টকাটে করলাম। দ্যাটস ইট। সূত্র রিলেটেড এমসিকিউ সলভিং। হ্যাঁ, সিলভার নাইট্রেট দ্রবণে 1 এম্পিয়ার বিদ্যুৎ 1 মিনিট ধরে চালনা করলে কি পরিমাণ সিলভার ধাতু সঞ্চিত হবে? আচ্ছা, তো দেখাও এখানে অপশনগুলা কিন্তু এভাবেই দেওয়া আছে, তার মানে আমাদেরকে ক্যালকুলেশন করতে হচ্ছে না। আমরা যদি শুধু সূত্র জানি কি পরিমাণ সিলভার ধাতু জমা হবে, সিলভার প্লাস থেকে সিলভার, তাই না? তার মানে ই এর মান হচ্ছে জাস্ট 1, ডাব্লিউ সমান জেড কিউব। জেড কিউব। সিলভারের ক্ষেত্রে M/E/F সূত্র লিখেই ফেলো, আইটি। ঠিক আছে, তাহলে সিলভারের ক্ষেত্রে হচ্ছে 108, ফ্যারাডে হচ্ছে 96,500, এর মান তো 1, এটা লিখলাম না। আর কারেন্টটা হচ্ছে 1 এম্পিয়ার, সময়টা হচ্ছে 60 সেকেন্ড। তাহলে 108 × 60 ভাগ 96,500। দেখো 108 × 60 / 96,500 গ্রাম। এটা একটাই অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাড বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে কত মোল কপার জমা হবে? দেখো কত মোল চলে আসছে, তাহলে আমাদের অবশ্যই চার্জের একটা সূত্র ইউজ করতে হবে আর কি। কত মোল, এবার বলেনি যে কত কি পরিমাণ ধাতু সঞ্চিত হবে, তখন আমরা ডাব্লিউ সূত্রে যাইতাম। যেহেতু কত মোল বলছে, তখন আমাদের সূত্র আরেকটা আছে কিউ = NE, যেখানে তোমাকে বলেই দিছে যে কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাড বিদ্যুৎ, মানে চার্জের মানটাই দেওয়া আছে 1 ফ্যারাডে, আর এনের মানটা আমাদের মূল সংখ্যাটা বের করতে হবে। আর কপার 2+, বেসিক্যালি এখানে আছে কপার 2+ থেকে এখানে তোমার কপার জমা হবে, তার মানে ই এর মান হচ্ছে এখানে 2, তাই না? 2, আর এফ তো এফই, সূত্রের এফ। তাহলে এই চার্জের মান হচ্ছে 1 ফ্যারাড, তাই না? তাহলে এই ফ্যারাডটা আমরা বসাই দিছি, মানে চার্জের মানটা ফ্যারাড বসাই দিছি, দেন এটা গেল। দেন এন সমান 1/2 অর্থাৎ 0.5 মোল। হ্যাঁ, ক্যাথোডে বলছে না প্রবাহিত করলে কি পরিমাণ কপার জমা হবে? কপার তো বেসিক্যালি ক্যাটায়ন ক্যাথোডে জমা হবে, তার 0.5 মোল অ্যাট ক্যাথোড। এটাই অ্যান্সার এ। তারপর হচ্ছে একটি কপার দ্রবণের মধ্য দিয়ে অর্ধ ঘন্টা যাবৎ
10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে কী পরিমাণ কপার সঞ্চিত বা দ্রবীভূত হবে। যে কী পরিমাণ কপার সঞ্চিত বা দ্রবীভূত হবে, সূত্র হচ্ছে ডাব্লিউ ইজ ইকাল টু জেড কিউ, তাই না, জেড কিউ। কপার 2+ থেকে দুইটা ইলেকট্রন সে গ্রহণ করে আর কি তোমার কপারে কনভার্ট হবে, তার মানে ই এর মানটা এখানে 2 আর কি। তাহলে M/E এ দেখো 10 অ্যাম্পিয়ারের কারেন্টের মান দেওয়া আছে, অর্ধ ঘন্টা দেওয়া আছে, তার মানে সূত্র এটাই নিতে হবে তোমাকে। এখন কপার তো জানোই 63.5, এটা মনে হয় একটা বাজে ক্যালকুলেশন, চেষ্টা করি। 2 ফ্যারাডের মান হচ্ছে 96,500, তাই না। কারেন্টের মান হচ্ছে তোমার 10, আর অর্ধ ঘন্টা মানে 30 মিনিট, তার মানে তোমার 30 মিনিট ইন্টু 60 সেকেন্ডে কনভার্ট করে নিলাম। এখন 1/96,500 সমান 1.04 ইন্টু 10⁻⁻5 এটা লিখলাম। এটাকে আমি 64 চিন্তা করব, তাহলে আমার ক্যালকুলেশন কেন ইজি হয় দেখছিলাম, 32 হবে। আচ্ছা, এখন তুমি এক কাজ করো, এই শূন্য এই শূন্য এই শূন্য মিলে 10⁻³ লিখো, আর এই 3×6 লেখো 18। 18। আচ্ছা, এখন তুমি যে কাজটা করবা, 32 আর 18 বেসিক্যালি আমাদেরকে গুণ করতে হবে আর কি, তাহলে অ্যাকুরেট একটা রেজাল্ট পাবা। তাছাড়া একটা কাজ করতে পারো, তুমি 32কে 30 চিন্তা করো, অথবা 18কে 20 চিন্তা করো, দুটোর একটা। চলো 18কে 20 চিন্তা করি। হ্যাঁ, 18কে 20 চিন্তা করি। তাহলে 2 আর 32 গুণ করলে তোমার 64, আর এদিকে 10 মানে 10⁻, এই 10 আর এই 10⁻³ মানে 10⁻⁴ ইন্টু 10⁻⁻5, আর এটা তো আছেই, এটা সামনে লিখি 1.04 আর কি। তো এইটার সাথে 64-র সাথে যদি একের একটু বড় মান আমরা গুণ দিই, ধরো 65 হলো সাপোজ, হবে না জানি। আর এটা হচ্ছে যে 10⁻⁻1, ঠিক আছে। এটা কিন্তু আমরা 18-20 চিন্তা করছি, মানে মানটা একটু কমই হবে আর কি, এটা বুঝতেই পারছো আর কি। ধরো 60-এর কিছু একটা, 6.5 গ্রাম। আচ্ছা, এইটার অ্যান্সারটা এরকম আসে, 6.5 আসে, 6.5 আসে, বাট একটু ছোটো মান চিন্তা করলে 6.3 কিন্তু মেলে আর কি। আচ্ছা, এটা আমি একটা চেক দিই, হ্যাঁ, এটা চেক দিয়ে দেখি তো অ্যান্সার কী আসে। আমি একটু ক্যালকুলেটার চেক দিই, আমার প্রসেস ঠিক আছে। তো আমার ক্যালকুলেশন যদি ঠিক থাকে, আমি এই মানটাই বসাইছি, মান বসায় আমার আসে এইরকম মান 5.9 গ্রাম। আর এখানে দেখতেছি 6.3 গ্রাম আর কি কোশ্চেনের ইয়াগুলাতে। তো আসলে আমার তো এখানে 6.5 অনেক বেশি আসলো। আচ্ছা, একটা কাজ করি, আমি এটাকে 20 চিন্তা করবো না, 32 আর 18 গুণ করি, দেখি আসো। 8×2=16, 8×2=16, 6, 3×8=24, আর 1-25, 256 ক্রস। আচ্ছা, ফাইন। 2×2, 3×3, ঠিক আছে, 6, 7, 576 আর কি। আচ্ছা, 576, তাই না, 576-এর সাথে 1.04 যদি গুণ করি, দেখছো কত তফাৎ হয়েছে। এটা হিসাব করে তুমি দেখছো 64। আচ্ছা, 500, 576, হ্যাঁ ঠিক আছে, 576, 576, তাই না। আচ্ছা, ফাইন। তো তাহলে এখানে ওই 10⁻⁻2 থাকে আর কি, 5.7 বা একটু বেশি আর কি। তো 5, আর দেখো অ্যাকুরেট ভ্যালু দিয়েই করবা। আমি যে এটাকে 18কে 20 ধরে চিন্তা করলাম, আমার কিন্তু মান অনেক উল্টাপাল্টা মান আসছে। সো তখন আমি দেখলাম যে 65, তো তার মানে একটু কম হলে 63 কিন্তু হচ্ছে না, সেটা 6 গ্রামের কাছাকাছিও আসেনি অ্যান্সার। দেখো, তার মানে তুমি 32-18 তোমাকে গুণ করতে হবে। এগুলো ম্যাথ একটু হয়তো ক্যালকুলেশন একটু বড় হলে পরে করা ট্রাই করবা, বাট করে আসবা, ঠিক আছে। এটা অ্যান্সার, এটাও হবে না, এটা অ্যান্সার হবে নান, মানে এটা অ্যান্সার। ওকে, চলো এই প্রবলেমটা দেখি। 80 সিসি 0.1 মোলার ফেরিক সালফেট দ্রবণে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করে সম্পূর্ণরূপে
ফেরাস সালফেটে বিজারিত করতে কত সেকেন্ড সময় লাগবে? তো কারেন্টের ব্যাপার স্যাপার, হ্যাঁ, ফেরিক সালফেট থেকে ফেরাস সালফেট, এখানে একটা ব্যাপার দেখছো, বেসিক্যালি এফি আয়রনের যে জারণ মান, সেই যেটা 3 সেটা সালফারের কাছে গেছে। সো আয়রনের হচ্ছে, এখানে আয়রনের জারণ মান +3, আর এখানে আয়রনের জারণ মান হচ্ছে +2 আর কি, ঠিক আছে? +3 থেকে +2-তে কনভার্ট হচ্ছে, তার মানে এখানে আমরা এর মান বলতে পারি 1। চেঞ্জ কত হয়েছে? চেঞ্জ তো এক, পরিবর্তন এক, তাই না? এখন এখানে দেখো, এটা কি দেওয়া আছে? এটা বেসিক্যালি আয়তন দেওয়া আছে 80 সিসি। দেখো, 1 সিসি সমান হচ্ছে 1 সেন্টিমিটার কিউব, সমান হচ্ছে 1 মিলিলিটার। হ্যাঁ, তো 80 সিসি সমান হচ্ছে 80 সেন্টিমিটার কিউব বা 80 মিলিলিটারও বলতে পারো। আচ্ছা, এখন এখান থেকে আমি মূল সংখ্যাটা বের করতে পারবো। এন সমান হচ্ছে এস ভি দ্বারা। এস এর মান হচ্ছে কত বলো তো? 0.1। আর ভির মান হচ্ছে, আচ্ছা, ভির মান হচ্ছে কত বলো তো? 80কে যদি আমি তোমার 1000 দ্বারা ভাগ দিই, 80কে 1000 দ্বারা ভাগ দিলে 0.08 এমন হচ্ছে। হ্যাঁ, 0.08। তাহলে এনের মান দাঁড়াচ্ছে তোমার 0.08 মোল, ঠিক আছে? আর 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত করে কত সেকেন্ড সময় লাগবে আর কি। তো কিউ সমান, যে সূত্রটা আমরা জানি যে এনইএফ সমান আইটি, এই সূত্র ইউজ করতে হচ্ছে এখানে। তো এন এর মানটা হচ্ছে 0.008, তুল্য সংখ্যা বা ইলেকট্রনের পরিবর্তন হচ্ছে 1, ফ্যারাডে হচ্ছে 96,500, আর কারেন্ট হচ্ছে 1 এম্পিয়ার কারেন্ট। তাহলে ওটা লেখা লাগবে না, টি তো টি লিখলাম। এখন 0.008 সাথে 96,500 যদি আমরা গুণ করি আর কি, তাহলে কি হবে দেখো, এটাকে এইভাবে লিখতে পারি কিনা। দশমিক ডানে গেলে 10 এর পাওয়ার কমে, 8 × 10⁻³ এরকম লিখলাম। আর এখানে দশমিকটা সামনে আনবো, তাহলে কি হবে দেখি। 1 2 3 4 ঘর যদি সামনে আনি তাহলে কি হবে দেখো তো, 9.6 × 10⁻⁴, 9.5ও চিন্তা করতে পারো। কারণ 95কে 8 দিয়ে গুণ করতে হবে, কি হবে 5×8 = 40, 0, 8 × 9 = 72। আচ্ছা, 5×8 = 40, 0, 8 × 9 = 72, আর ওইদিকে 4, 76, 760। ঠিক আছে, 760, বাট দশমিক যেহেতু 1 ঘর, তার মানে এটা 76 হবে। 76 আর হচ্ছে 10⁻, তার মানে 760 আর কি। বাট আমি তো আসলে 965টা পুরোপুরি ধরি নাই, তার মানে 9.6 ধরছি, একটু কম মান ধরছি। তবে 760 হবে না, অ্যাকুরেট অ্যান্সার 772 যদি পুরোটা ধরতাম। তাই এভাবে অ্যাজাম্পশন করে করতে পারো। এই প্রবলেমটাতে কি বলছে, একটা তামার তারের ভেতর দিয়ে 15 মিনিট ধরে এত কারেন্ট চালনা করলে কতটা ইলেকট্রন প্রবাহিত হবে। তার মানে সূত্র যে এরকম ছিল যে এনই সমান আইটি, এবার কতটা ইলেকট্রন আর কি প্রবাহিত হবে সেটা চাইছে। তাহলে এন এর মানটা বের করতে হবে। আই এর মান কত? 0.1, এটা মিলি এম্পিয়ার। আচ্ছা, এখানে একটু কাহিনী আছে। মিলি এম্পিয়ার হলে এটাকে যদি আমি এম্পিয়ারে নিয়ে যেতে চাই তাহলে আরও 1000 দ্বারা ভাগ দিতে হবে আর কি। তাহলে তুমি লিখতে পারো 0.1 × 10⁻³ মিলি এম্পিয়ারকে এম্পিয়ারে নিতে গেলে আরও 1000 দ্বারা ভাগ দেওয়া লাগলো, ঠিক আছে? তার মানে কারেন্টটাকে আরও 1000 দ্বারা ভাগ দেওয়া লাগলো। আর 15 মিনিট, 15 × 60। আচ্ছা, আর ইলেকট্রন চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। মানে এটা একটু হিসাব করতে হবে তোমাকে। আশা করি, আসো আসো, তো তুমি এটাকে 1.5 চিন্তা করো।
ছোটো মান নিয়েছো আর একটু, তোমার মানটা একটু বড় হবে আর কি। যাই হোক, আচ্ছা, তো এখানকার 10 তুলে দাও, এখানকার 10ও তুলে দাও, গেল কাটাকাটি। এটা 15 কাটা। তাহলে উপরে কি থাকে? 60 থাকে জাস্ট, তাই না? উপরে থাকে হচ্ছে 60। আর পাওয়ারগুলো কী হবে বলো তো? 10 টু দি পাওয়ার, উপরে 19 কিলো থাকে, 10 টু দি পাওয়ার 16 আর কি। বাট মানটা আমি ছোটো ধরছি, ফলে মানটা বড় হয়েছে, বাট 60 হবে, 60 একটু কম হবে আর কি। সেটা আমরা দেখব কত কম। আচ্ছা, এখন আমি যদি দশমিকটাকে এক ঘর বামে নিয়ে যাই, এক ঘর বামে যদি নিয়ে যাই, তাহলে 6 × 10 টু দি পাওয়ার 15। দেখো এই মানটা আমি ছোটো ধরছি না, তো মানটা বড় হয়েছে, তার মানে বড় ধরলে এটা ছোটো হতো, তারপর 5 পয়েন্ট সামথিং কিছু একটা, 7 কিছু একটা হবে আর কি, বোঝা যাচ্ছে। সরি, দশমিক বামে নিয়ে গেলে তো পাওয়ার তো বাড়বে, তাহলে এটা 17 হবে। আচ্ছা, তাহলে এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। অ্যান্সার হবে আমাদের ডি। ওকে, এখন আমরা এই প্রবলেমটা দেখি। সালফিউরিক অ্যাসিডের লঘু দ্রবণে 2.5 এম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ চালনা করলে? মার্ক করো, কতক্ষণ মানে সময় যাচ্ছে। আদর্শ তাপমাত্রা ও চাপে 60 মিলি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। আচ্ছা, বিদ্যুৎ চালনা করছে আর কি, তার মানে বুঝে নিবা যেটা তড়িৎ রসায়ন থেকে আসছে। এখন এন সমান আমি জানি যে VL/22.4, তাই না? তাহলে এন এর মূল সংখ্যাটা বের করে নিই। 600কে 1000 দ্বারা ভাগ করলে 0.6/22.4। আর হচ্ছে যে সালফিউরিক অ্যাসিডে কি হয়, এই দেখো H2SO4, এখান থেকে তৈরি হচ্ছে 2H প্লাস SO4 2-। দুইটা H+ থেকে H2-তে কনভার্ট হচ্ছে। হুম তার মানে এখানে তুল্য সংখ্যাটা হচ্ছে 2। হ্যাঁ, দুইটা H+, দুটো ইলেকট্রনকে গ্রহণ করে H2-তে কনভার্ট হচ্ছে, তার মানে তুল্য সংখ্যাটা 2। আচ্ছা, তাহলে কতক্ষণ চালনা করলে? তাহলে ওই সূত্রই ফেলাও, NEF/IT, বেসিক্যালি টি বের করতে হবে। আচ্ছা, এন এর মান কত? আচ্ছা, এন এর মানটা 0.6/22.4, আর তুল্য সংখ্যা হচ্ছে দেখলাম যে 2। ফ্যারাডে হচ্ছে 96,500। খুবই বাজে ক্যালকুলেশন এসব। আচ্ছা, পুরো ফ্যাক্ট আপ। আর টাইম কত? টাইম হচ্ছে আমাদের আচ্ছা, টাইম না, সরি, টাইমই তো বের করব। আর কারেন্টটা হচ্ছে 2.5 এম্পিয়ার। দেখি কিছু করা যায় কিনা। খুবই তো ফালতু ক্যালকুলেশন, খুবই ফালতু ক্যালকুলেশন। আচ্ছা, কি করা যায় এখন এখান থেকে? এটাকে 25 চিন্তা করো। থামো, 25 দিয়ে যদি এটা কাটাকাটি করি, আচ্ছা 25 দিয়ে যদি 965-কে দিই, কয়বার যায়? এটা একটা অ্যাজাম্পশন করা যায়। আচ্ছা, 25, 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 36, 38 বারের মতো যায় আর কি। আচ্ছা, ধরো 25 দিয়ে এটা কাটলে 38 এরকম হয়, 38 পয়েন্ট সামথিং আর কি। এটা পুরো অ্যাজাম্পশনে করতে হবে ভাই, মানে এটা স্কিপ। আমার মনে হয় এটা ফুল ফাউল একটা ক্যালকুলেশন। আচ্ছা, এটা খুবই একদম টাফেস্ট একটা ক্যালকুলেশন। আল্লাহ, এটা কীভাবে করবে এর জন্য? আচ্ছা, আচ্ছা, একটা কাজ করো, 22.4-এর ডাবল কত? 44.8।
এটাকে যদি কারো ধরো 1.4 আসে, 1.4, ঠিক আছে, 1.4 অ্যাজামশন করে করতেছি ভাই। আচ্ছা, 1.4-এর সাথে 2 গুণ করলে 2.8, 2.8, 2.8, ঠিক আছে, 2.8 আর কি, 2.8, আর এদিকে থাকে 0.6, আর এদিকে থাকে হচ্ছে 10⁻³ 2.28 6 গুণ করলে 0, 6 ফার্স্টে, হাতে থাকে 4, 6×2 = 12, 16, 0.2 ঘর আগে 10⁻³, তাহলে আচ্ছা আমি কি এটা আবার, আচ্ছা এটা সেকেন্ডে আসবে বেসিক্যালি, 1680 সেকেন্ড, এটাকে আবার 60 দ্বারা ভাগ করতে হবে, তাহলে মেবি মিনিটে যাবে। 0, 6 দিয়ে যদি কাটো, 6 × 100, আচ্ছা 168/16, 6×2 = 12, 6 * 48, আরে মেলে না তো, মেলে না, বাট 30 মিনিট কাছাকাছি যায় আর কি। এটা খুবই কনফিউজিং, জানি না এই ক্যালকুলেশন কীভাবে করবে। আচ্ছা আমি দেখি রাইট অ্যান্সার কী হয়, বসাই, ওয়েট। এটার অ্যান্সার আসে 34.464, আই ডোন্ট নো এটা কীভাবে আসে ভাই, এটা স্কিপ করো ভাই, এটা স্কিপ, এটা না পারলে তুমি ফার্স্ট হয়ে যাবা। স্কিপ, হার্ড ক্যালকুলেশন, হায় আল্লাহ। তারপর ফ্যারাডের সূত্র কোন পরিবাহীর জন্য প্রযোজ্য? ফ্যারাডের সূত্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর জন্য প্রযোজ্য, ইলেকট্রনের পরিবাহীর ক্ষেত্রে কুলম্বের সূত্র আছে, আর গলিত অ্যালুমিনা। তো অ্যান্সার 2 আর 3, এরকম ইজি কোশ্চেন আসবে, কত ভালো। তারপর ফেরাস 2+ দ্রবণ হতে 56 গ্রাম লোহাকে তড়িৎ দ্বারে জমা করতে 2 ফেরাড তড়িৎ লাগলে Fe3+ দ্রবণ হতে একই পরিমাণ লোহাকে তড়িৎ দ্বারে জমা করতে কি পরিমাণ তড়িৎ লাগবে? Fe2+ দ্রবণ হতে 56 গ্রাম লোহাকে তড়িৎ দ্বারে জমা করতে 2F তড়িৎ রাখলে Fe3+ দ্রবণ হতে একই পরিমাণ লোহাকে তড়িৎ দ্বারে জমা করতে কি পরিমাণ তড়িৎ লাগবে? দেখো Fe2+ থেকে লোহাকে, Fe2+ থেকে Fe-তে কনভার্ট হচ্ছে, তাই না? তাহলে সেখানে আমাদের 2F লাগতেছে। এখন এখানে 56 গ্রাম লোহা বলছে না, এখানে মূল সংখ্যা আমি যদি বের করি তাহলে N=W/M, এখন ডাব্লুর মান হচ্ছে 56, এমও 56, তাহলে তোমার এন হচ্ছে 1 মোল আর কি, তাই না? এই আর কি। তার মানে দেখো আমরা যে চার্জের সূত্রটা ফেলাই, এন এর মান হচ্ছে 1 মোল আর কি, ঠিক আছে, একই পরিমাণ লোহা আর কি, ঠিক আছে। তার মানে এন এটার ক্ষেত্রেও সেম হবে। এনইএফ যদি বসে, দেখো এন এর মান তো তোমার 1, এখানে দেখো Fe2+ থেকে Fe হচ্ছে, তাই না? তার মানে এটা হচ্ছে তোমার 2, এর মানটা এই যে Q=NEF সূত্র ফেলাচ্ছে, আর এফ তো Fe, তার মানে Fe2+ থেকে Fe-তে কনভার্ট করতে 2F লাগতেছে, তাহলে Fe3+ থেকে একই পরিমাণ লোহাকে তড়িৎ দিয়ে জমা করতে কী পরিমাণ তড়িৎ লাগবে? তাহলে Q সমান হচ্ছে NEF, তার মানে N সমান হচ্ছে বেসিক্যালি তুমি 1 মোল চিন্তা করতে পারো, 1, আর এর মানটা হচ্ছে Fe3+ থেকে Fe, তার মানে 3F এই আর কি। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের 3F, ঠিক আছে, 3F। Fe3+ থেকে Fe হচ্ছে, তার মানে তুল্য সংখ্যা 3, তো সেভাবে আর কি। আসলে কি বুঝতে পারছো? 1 ফ্যারাডের সমান কি? 1 ফ্যারাডের সমান হচ্ছে 96,500 কুলম, ঠিক আছে। 1 ফ্যারাডের সমান হচ্ছে 96,500 কুলম। ফ্যারাডের প্রথম সূত্র অনুসারে বিদ্যুৎ শক্তির পরিমাণ, বিদ্যুৎ শক্তি মানে ধরো চার্জ আর কি, হ্যাঁ, বিদ্যুৎ শক্তির পরিমাণ কিউ তড়িৎ প্রবাহ ও সময়ের গুণফলের সমান, তড়িৎ প্রবাহ ও সময়ের গুণফলের সমান। ব্রাইন দ্রবণ থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে 46 গ্রাম সোডিয়াম নিষ্কাশন করতে কত ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন আর কি, ওকে। রাজশাহী ভার্সিটি 23-24 প্রবলেমটা আসছিল। ব্রাইন মানে হচ্ছে গাঢ় সোডিয়াম ক্লোরাইড,
তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে 46 গ্রাম সোডিয়াম নিষ্কাশন করতে কত ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন? তো এন সমান W/m, এটা চিন্তা করতে পারি। ডাব্লুর মান 46 আর এখানে সোডিয়ামের পারমাণবিক ভর 23, সো এখানে থেকে এটা 2 আসে। এখন হচ্ছে যে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন আর কি, কিউ সমান NEF, এই সূত্র আমরা ইউজ করতেই পারি। আচ্ছা 2 আর বেসিক্যালি ব্রাইন, তাই না? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম প্লাস থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়ামে কনভার্ট হচ্ছে, তাই না? তার মানে এখানে তুল্য সংখ্যা 1 আর ফ্যারাডে হচ্ছে ফ্যারাডেই হবে, তাহলে এটা হবে 2F। ঠিক আছে, 2F অ্যান্সার হচ্ছে আমাদের। কত ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন? 2 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন। 1 মোল ইলেকট্রনের চার্জ সমান হচ্ছে 1 ফ্যারাড, 1 ফ্যারাড সমান হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ। এই প্রবলেমটা অ্যাসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণে 16 গ্রাম অক্সিজেন গ্যাস উৎপন্ন করতে প্রবাহিত তড়িতের পরিমাণ। আচ্ছা, এটাও মেবি কিউ সমান NEF দিয়ে করা যায়। 16 গ্রাম অক্সিজেন, তো অক্সিজেন গ্যাস। আচ্ছা, তো 16 বাই অক্সিজেনের গ্যাসের আণবিক ভর 32, ই হচ্ছে অ্যাসিড মিশ্রিত পানির ইটা কী হবে? ইটা হবে মেবি 1, আই এম নট শিওর। আর এফ তো এফই। আচ্ছা, তো এটা তো আসলে মিলতেছে না। আচ্ছা, এটা 1 ফ্যারাড হইতে পারে, ঠিক আছে, 1 ফ্যারাড হইতে পারে, এটা আমি পরবর্তী দেখাবো। এটা আমি করে রাখলাম, হ্যাঁ, এটা আমি সলভটা দিব, পরে দিব। মানে এখানে আমি বুঝতেছি না যে এর মানটা কত। অ্যাসিড মিশ্রিত পানি তো H2O থাকে, তাই না? H2O থেকে অক্সিজেনে কনভার্ট হচ্ছে বেসিক্যালি, মানে হাইড্রক্সিল থেকে অক্সিজেনে কনভার্ট হচ্ছে, তাই না? তার মানে 2ও হতে পারে আর কি, 2 হতে পারে, 2 দিয়ে কাটা গেলে 16 থাকে, জাস্ট 1 ফ্যারাড হইতেই পারে। আই এম নট শিওর, এটা আমি দেখাবো, ঠিক আছে, এটা আমি দেখাবো। ওকে, তো এই প্রবলেমটা দেখো, তড়িৎ বিশ্লেষণে যে পরিমাণ ইলেকট্রিক চার্জ 10.8 গ্রাম সিলভার ক্যাথোডে সঞ্চিত হয়, তাতে কি পরিমাণ ব্রোমিন অ্যানোডে সঞ্চিত হবে? দেখো, আমরা আগের বার যত প্রবলেম করে আসছি ততবার কিন্তু হয় শুধু মানে ক্যাথোডে কি সঞ্চিত হবে, অ্যানোডে কি সঞ্চিত হবে এটা চাইছিল, কিন্তু এবার যে কাজটা করছে, এইবার দেখো বলছে মানে ক্যাথোডে এই জিনিসটা জমা হচ্ছে, তাহলে অ্যানোডে কি জমা হবে? তাহলে এখানে দুটো সম্পর্ক তোমরা আনতে হবে, ঠিক আছে? ক্যাথোডের সম্পর্ক আনতে হবে, অ্যানোডের সম্পর্ক আনতে হবে, এবং এখানে দেখো বলছে যে পরিমাণ ইলেকট্রিক চার্জ, এ দ্বারা আসলে বোঝাটা একটু কঠিন। যে পরিমাণ ইলেকট্রিক চার্জ মানে এখানে কিউ সেম, চার্জ এখানে সেম আর কি। তার মানে এখানে মানে তুমি বুঝবা কেমনে যে এটা ফ্যারাডের প্রথম সূত্র আমি ইউজ করবো না, বেসিক্যালি এটা ফ্যারাডের দ্বিতীয় সূত্র ইউজ হবে। মানে দেখো এখানে ক্যাথোডে একটা জমা হচ্ছে, তাহলে অ্যানোডে কোনটা জমা হবে? অ্যানোডে একটা জমা হচ্ছে, ক্যাথোডে কি জমা হবে? আগের বার কিন্তু এরকম ছিল না, আগের বার জাস্ট একটা ধরো কপার সালফেট দিয়ে বলছে কপার কতটুকু কপার ক্যাথোডে জমা হবে, এরকম বলছে। তো এবার যেহেতু এরকম বলে নাই, দুটো সম্পর্ক আনতে হয়েছে যে ক্যাথোডে কি জমা হলে অ্যানোডে কি জমা হবে, তখন আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্র ইউজ করতে হবে। এবং এখানে যে পরিমাণ ইলেকট্রিক চার্জ, এটা দ্বারা আসলে বোঝাটা একটু টাফ। ফ্যারাডের দ্বিতীয় সূত্র ইউজ করতে হবে এখানে। তো ফ্যারাডের দ্বিতীয় সূত্র চলো ইউজ দেই। আচ্ছা, চলো দেখি ইউজ করা যায় কি না। আচ্ছা, তো ফ্যারাডের দ্বিতীয় সূত্র আমরা ইউজ করি। তার মানে ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা আমরা এরকম দেখছিলাম যে চার্জ সেম হলে ডাব্লিউ সমানুপাতিক জেড, অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক হয়। এখন আমাদের কি বের করতে হবে? তাতে কি পরিমাণ ব্রোমিন, ঠিক আছে, ব্রোমিন অ্যানোডে সঞ্চিত হবে, এটা আমাদের বের করতে হবে বেসিক্যালি, তাই না? তাহলে আসো আমরা সম্পর্কটা নিই। তাহলে ডাব্লিউ অফ ব্রোমিন এটা আমাদের বের করতে হবে, ডিভাইডেড বাই ডাব্লিউ অফ আমাদের ওখানে সিলভার আছে সমান জেড অফ ব্রোমিন জেড অফ সিলভার, ঠিক আছে, এই আর কি। তাহলে এখান থেকে আমরা ডাব্লিউ অফ ব্রোমিনটাই আমাদের বের করতে হবে বেসিক্যালি, ডাব্লিউ অফ ব্রোমিন। এখন ব্রোমিনের ক্ষেত্রে M/F করবো আর কি। তাহলে চলো M/F যদি করি, দেখো ব্রোমিনের এখানে কিন্তু ব্রোমিন অণু বেসিক্যালি, দেখো এখানে তোমাকে বলছে ব্রোমিন এটা অণু, শুধু ব্রোমিন না, মানে ব্রোমিন গ্যাসের
তো একটা ব্রোমিন পরমাণুর যদি পারমাণবিক ভর 80 হয়, তাহলে দুইটা ব্রোমিন পরমাণুর টোটাল পারমাণবিক ভর হবে 160। তো সেটাই লিখব, 160 এম ডিভাইডেড বাই ইএফ। এখন ই কত এখানে? দেখো ব্রোমিন এখানে যে ব্যাপারটা হবে এটা একটু খেয়াল করো। দেখো ব্রোমিন থেকে তৈরি হবে তোমার ব্রোমিন 2। তাহলে কিভাবে? তার মানে ব্রোমিন তো এরকম মাইনাস থাকে, হ্যাঁ, দুটো ব্রোমিনে কনভার্ট হতে চায়, তাহলে তার কি করতে হবে? হ্যাঁ, তাহলে তার দেখা যাচ্ছে দুটো ইলেকট্রনকে ত্যাগ করতে হবে। দুটো ব্রোমিনের দুটো ইলেকট্রনকে ত্যাগ করে সে ব্রোমিন 2-তে কনভার্ট হবে, তাই না? তার মানে এখানে ব্রোমিনের ক্ষেত্রে তুল্য সংখ্যাটা হচ্ছে যে তোমার 2, ঠিক আছে, 2। আচ্ছা, আর এফ তো এফই থাকবে। এখন আমরা সিলভারের ক্ষেত্রে লিখব। সিলভারের ক্ষেত্রে আণবিক ভরটা কত বলো তো? সিলভারের ক্ষেত্রে আণবিক ভর হচ্ছে যে মানে পারমাণবিক ভর 108 সিলভারের। আর সিলভারের সিলভারের জাস্ট এমনি এটাই হবে যে সিলভার প্লাস, তো ধরো ও সে কী করবে, একটা ইলেকট্রনকে গ্রহণ করে সিলভারে কনভার্ট হবে আর কি। তো সো এর তুল্য সংখ্যা 1ই, আর ফেরার তো ফেরারই, মানে অর্থাৎ আমরা জেটের যে এই সূত্রটা M/EF এটা আমরা ইউজ করছি এই জায়গাগুলোতে, ঠিক আছে। এখন এটার সাথে ডাব্লিউ অফ সিলভার, যেটা ডাব্লিউ অফ সিলভার এটা এর সাথে গুণ হবে। দেখো ডাব্লিউ অফ সিলভার কত দেওয়া আছে? 10.8, তাই না? কত দেওয়া আছে? 10.8, ঠিক আছে, 10.8। আচ্ছা, এখন আমরা একটু হিসাবে আসি, হ্যাঁ, হিসাবে একটু আসি, দেখি কি হয়। এই যে এই এফ কাটা, আচ্ছা এই এফ কাটা, তাই না? 2 দিয়ে 160কে কাটলে তোমার কি হবে? 80 হবে, 80 হবে। তো দেখি 80 ইন্টু হচ্ছে তোমার এই 10.8 ডিভাইডেড বাই 108। এই দশমিক তুলে এখানে একটা 10 দিব, দেন 108 কাটা, দেন এই 0 কাটা থাকলে জাস্ট থাকে 8 গ্রাম, অর্থাৎ অ্যানোডে 8 গ্রাম ব্রোমিন কিন্তু সঞ্চিত হবে। আশা রাখি প্রবলেমটা বুঝতে পারছো যে তুমি কিভাবে ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা কেন এই ম্যাথে তুমি ফ্যারাডের দ্বিতীয় সূত্র কেন ইউজ করলা। দেখো এই প্রবলেমটা জিএসটিতে এইবার খুব একদম গরম গরম একটা প্রবলেম। কোনো কপার সালফেট দ্রবণে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে 1 ঘন্টা যাবত 1.25 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কতগুলো কপার পরমাণু জমা হবে? ক্যাথোডে জমা হবে। তাহলে কপার সালফেটে কি থাকে দেখো, আমি একটু বলি। দেখো কপার 2+ কি করবে? অ্যাকুয়াস, অবশ্যই এটা লেখা লাগবে না, দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে, হ্যাঁ, দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে কপার আকারে জমা হবে, সলিড আকারে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাকে বলছে কতগুলো পরমাণু জমা হবে আর কি। তার মানে এখানে আমাদেরকে একটা অন্য সূত্রে আনতে হবে। দেখো কিউ সমান আমরা একটা জানি হচ্ছে যে NEF, এই সূত্র আমরা জানি। আরেকটা কিউ সমান একটা জানি আইটি, আরেকটা জানি আইটি। তো এখান থেকে আসলে আমাদেরকে মোল সংখ্যায় কনভার্ট করে ব্যাপারটাকে চিন্তা করতে হবে আর কি, কতগুলো কপার পরমাণু জমা হবে। দেখো আমি এন সমান কি বলতে পারি এখানে, হ্যাঁ, এন সমান কি বলতে পারি? মোল সংখ্যা এখানে লিখতেছি। এখান থেকে দেখো এন সমান আমি কি বলতে পারি? এন সমান বলতে পারি আইটি ডিভাইডেড বাই ইএফ, এটা বলতে পারি, তাই না? এটা বলতে পারি। আর হচ্ছে তোমার এন সমান যে কতগুলো কপার পরমাণু জমা হবে, মোল সংখ্যার আরেকটা ফর্মুলা এরকম ছিল না যে এক্স ডিভাইডেড বাই এন এ, এরকম একটা ছিল, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এখানে ওই এক্সটাই আর কি বেসিক্যালি বের করতে হবে। এখন আমাদের এই দুইটা সম্পর্ককে টানতে হবে, ঠিক আছে। তাহলে এক্স সমান তাহলে কি লিখতে পারি দেখো তো? আইটি বাই ইএফ ইন্টু এন এ, আইটি বাই ইএফ ইন্টু এন এ। তাহলে সেটা কি হবে দেখি তো, চলো তো দেখি। আচ্ছা, এখন কারেন্ট কত এখানে? কারেন্ট হচ্ছে 1.25 এম্পিয়ার, 1.25 এম্পিয়ার। টাইম কত? টাইম হচ্ছে তোমার 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা, মানে 3600 সেকেন্ড, ঠিক আছে। তুমি কি বুঝতে পারছো আমি মানে কীভাবে চিন্তা করছি আর কি, যেখানে আমার কতগুলো পরমাণু জমা হবে এই জন্য আমাদেরকে মানে এই ফর্মুলা থেকে আনতে হয়েছে। মূল সংখ্যার যে চার্জের ফর্মুলাটা কিউ সমান NEF, সেখান থেকে আমি বের করছি। এখানে কারেন্ট দেওয়া, সময় দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, এই জন্য আমি এখানে আইটি এটাও আনতে হয়েছে আর কি। আচ্ছা, তো 3600 ডিভাইডেড বাই ই কত এখানে? ই কপার 2+ থেকে কপারে কনভার্ট হচ্ছে, মানে ই হচ্ছে এখানে 2,
দেন তোমার হচ্ছে 96,500, খুবই বাজে ক্যালকুলেশন তাই না? আর এনে 6.023 ওটা আর লিখবো না, জাস্ট 6 × 10⁻23 এটাই লিখবো। আচ্ছা, এখন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, খুবই জঘন্য একটা ক্যালকুলেশন। তো এই ক্যালকুলেশনটা আমরা একটা আলাদা পেজ নিব, সেখানে না করলে আসলে একটু প্রবলেমই। দেখি আসো আলাদা পেজে। আচ্ছা আমি কি লিখি আগে। তো এখানে দেখো, এখন এক্সের মানটা যদি আমি বের করতে চাই, হ্যাঁ, তাহলে প্রথমে 1/96,500 যে মানটা, সেটা আমরা লিখবো 1/1.04 × 10⁻⁻5। তারপর 2 দিয়ে 3600 কাটলে কি হবে? 1800। হ্যাঁ 1800। আচ্ছা 18 × 10⁻2 দিলাম। তারপর 1.25 × 6 × 10⁻23, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি যে কাজটা করবা, এখন তুমি আমরা যদি 6কে 1.25 দ্বারা গুণ দিই, তাহলে আসলে কি হবে? 6কে যদি গুণ দিই তাহলে 5 6 7.5 সম্ভবত হ্যাঁ 7.5 আর কি। 7.5, 1.25কে যদি আমি 6 দ্বারা গুণ দিই আর কি, তাহলে যেটা পাবা 7.5 আর কি। আমি একটা অ্যাজাম্পশন করলাম 7.5। তোমরা আর কি হিসাবে করতে পারো যে 125কে যদি 6 দ্বারা আমরা গুণ দিই, দেখো 5 6 30, 6 × 2 = 12, 5, 6কে 6 7, দশমিক কয় ঘরে আছে? 7.5। হ্যাঁ 7.5, ঠিক আছে। তাহলে 6 দ্বারা 7.5, 7.5-এর সাথে আবার 18 গুণ দিতে হবে। হ্যাঁ 18 গুণ। আর এদিকে পাওয়ারগুলোর এবার আমরা হিসাব করি। 10⁻23, 10⁻25, ঠিক আছে, 10⁻25। আর এদিকে আছে 10⁻25, 5 বাদ যাবে, 10⁻20 থাকবে অবশেষে, আর 1.04। এখন তোমার এই 18-র সাথে 7.5-এর আর কি একটা গুণ দিতে হবে বেসিক্যালি, ঠিক আছে? আচ্ছা, খুবই ফালতু ক্যালকুলেশন, এগুলো দেওয়াই উচিত না ডিএসটিতে, কেন যে দিছে। আচ্ছা আমরা দেখি। আচ্ছা 18-র সাথে 7.5-এর গুণ দিব, তাই না? আচ্ছা আমরা 18কে আমরা 20ও চিন্তা করতে পারি। 18কে 20 চিন্তা করি, তাহলে ইজি হবে। 0 0 ক্রস 5 2 10, 0 হাতে থাকে 1, 7 14 15, তাহলে 1 5 0 0 এরকম, যে 1 5 0 0 × 10⁻20, ঠিক আছে, এরকম আসে। দেখি আমাদের অপশন কী রকম আছে। আমাদের অপশন আছে তোমার হচ্ছে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে যে 1500 × 10⁻20 এটাই পাইলাম, তাই না? এখন আমাদের যেটা অ্যাকুরেট মেলে পাওয়ার, যদি আমরা চিন্তা করি যে দশমিক যদি 2 ঘর বামে আনি তাহলে পাওয়ার বাড়বে, সো অ্যান্সার সিটা মেলে আর কি। হ্যাঁ অ্যান্সার সিটাই মেলে, 15 × 10⁻22। হ্যাঁ তুমি পাওয়ার নিয়ে চিন্তা করবা। দেখো এইগুলো ক্যালকুলেশনের ক্ষেত্রে তুমি বেসিক্যালি পাওয়ার নিয়ে চিন্তা করবা, তাহলে ইজি হবে আর কি, ঠিক আছে? তাহলে অ্যান্সার সিটাই বেশি অ্যাকুরেট হয়। হ্যাঁ তাও আমি একটু চেক দিই। আচ্ছা ক্যালকুলেশনে একটু ভুল হয়েছে ভাই, আমি একটু আরেকবার চেষ্টা করি। হ্যাঁ ক্যালকুলেশনের ভুল হলো। এক্স সমান কী ছিল? 1. আচ্ছা জাস্ট হিসাব করি, 1.25 × 3600 2 × 96,500। দেখছো ভাই এগুলো কি, মানে ক্যালকুলেটার ছাড়া এগুলোর প্রবলেম দেওয়ার কোনো মানেই হয় না ভাই। আজ এইটা 1/96,500 সমান 1.04 × 10⁻⁻5, এটা তো তুমি বুঝছোই। আচ্ছা এখন 2 দিয়ে যদি এটা কাটি তাহলে তোমার তো 18, হ্যাঁ 1800 × 1.25 × 6 × 10⁻23। আচ্ছা এখন 125-এর সাথে যদি আমি 6 গুণ দিই তাহলে কি হবে? 5 6 30, হ্যাঁ 5 6 30, 6 2 12,
আর 3 15, 5 হাতে থাকে 1 7, 7.5 এটাই থাকে আর কি। 7.5। আর এই দুটা শূন্য এটার সাথে গুণ দিলে 10^25, 10 এই -5 বাদ দিলে থাকে 10^20। 10^20, এখানে তো 18 ছিলই আর কি, 18 ইন্টু 1.04। এখানে মনে একটু ভুল হয়েছে আমার, ঠিক আছে। 18, ও মানে 18 আর 75কে আমি গুণ করছি আর কি, বাট এখানে 7.5 তো দশমিকটা আগে এক ঘর আগে দেইনি, এটাই ফল্ট হয়ে গেছে। বুঝতে পারছি আমার ফল্টটা কোন জায়গায়। আচ্ছা, এখন 75-এর সাথে তুমি 20 গুণ করো। হ্যাঁ, দশমিকটা এক ঘর আগে দিতে হবে, সেটা এর আগের বার করি নাই। 0 0 ক্রস 5 2 10, সাথে থাকে 1, 7 গুণ 14, 1500। ঠিক আছে, 1500। কারণ দশমিকে এক ঘর যদি আগে দাও তাহলে দশমিকটা এখানে, কারণ দশমিক এখানে এক ঘর আগে আছে। ঠিক আছে, এক ঘর আগেই আছে। ফাইন। আচ্ছা, এখানে 0 কেন দিলাম আবার? আচ্ছা, দশমিকের পরে যেহেতু শূন্যর দাম নেই, ঠিক আছে, তাহলে 150। হ্যাঁ, এটা 150 চিন্তা করো, এটার সাথে গুণ দিলে ওই কিছু এক সামথিং কিছু একটাই হবে। 150 ইন্টু 10^20, তাই না? এখন এক ঘর যদি সামনে দাও দশমিক, তাহলে 15 ইন্টু 10^21। সো অ্যান্সার হচ্ছে, সেই আমাদেরকে দশমিকটা খুব খেয়াল রাখতে হবে। সো অ্যান্সার সি হবে না, অ্যান্সার হচ্ছে তোমার এই যে 14 হবে। ঠিক আছে, এটা কেমন ভুল করে কেমন একটা করলাম। ঠিক আছে, এই প্রবলেমটা আশা রাখি বুঝছো। তারপর হাফ মোল কপারকে কপার 2+ জারিত করতে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন? দেখো কিউ সমান আর কি তোমার এনইএফ, কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন এটাই তোমার লাগবে। হাফ মোল, তাই না? তাহলে হাফ লিখবা। কপার থেকে কপার 2+, তার মানে তোমার তুল্য সংখ্যা 2 ইন্টু এফ, তাহলে 2 2 কাটা, তাহলে 1 ফ্যারাড বিদ্যুৎ লাগবে। হ্যাঁ, এই যে এরকম ইজি প্রবলেম দিবে তাহলে আমাদের জন্য কত ইজি হবে, তাই না? তো তারপর দেখো 1 মোল ম্যাঙ্গানেট কে সম্পূর্ণরূপে MnO2-তে বিজারিত করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয়। এখন 1 মোল ম্যাঙ্গানেট, এখানে দেখো ম্যাঙ্গানেট থেকে, ম্যাঙ্গানেট মানে এটা কি ছিল, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, তাই না? KMnO4, যেখানে ম্যাঙ্গানিজের জারণ মান ছিল +7, সেখান থেকে সম্পূর্ণ তুমি ম্যাঙ্গানিজে কনভার্ট করতেছো, তার মানে এখানে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +4, তার মানে এখানে তুল্য সংখ্যাটা হচ্ছে 3। যে পরিমাণ চার্জের প্রয়োজন হবে এইটা তোমার বুঝতে হবে যে কতটুকু ইলেকট্রনের চেঞ্জ হয়েছে, হ্যাঁ, বা তুল্য সংখ্যাটা কেন্দ্রীয় মূল্য, তার কিউ সমান হচ্ছে NEF, এটাই মারো। এখন এই যে এন এটা বলাই আছে 1 মোল, তাহলে 1, আর তুল্য সংখ্যা +7 থেকে +4, মানে চেঞ্জ হয়েছে +3 এফ, সো এটা 3F আর কি। অ্যান্সার হচ্ছে 3F। ওকে।